ওকে, তো এদের এই স্থূল সংখ্যা হবে 1 করে। আবার যদি ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, এইগুলা সম্ভবত গ্রুপ 2-এর। তো এদের যোজনী কত? দুই। এটা 2, তাহলে তুল্য সংখ্যা হবে 2। আবার এই যে 3 যোজনীর এই কিছু মৌল আছে, যেমন অ্যালুমিনিয়ামের যোজনী এবং তুল্য সংখ্যা এটা আছে 3। তারপর অক্সিজেনের জন্য কত? 2। এগুলো তো নর্মাল, এগুলো তো আমরা জানি। ওকে, এরপরে এরপরে আছে ক্যাটায়ন অথবা অ্যানায়ন। আছে এটা এর আগে, এর আগে হচ্ছে লবণ। লবণের ক্ষেত্রে আছে, একটু ধরো, ক্যাটায়নের চার্জ ইন্টু ইন্টু হচ্ছে ক্যাটায়নের সংখ্যা। ওকে, সো এটা হচ্ছে ক্যাটায়নের চার্জ ইন্টু ক্যাটায়নের সংখ্যা। সূত্রটা একটু লিখে নাও। এই লবণের ক্ষেত্রে ক্যাটায়নের চার্জ ইন্টু ক্যাটায়নের সংখ্যা হচ্ছে তুল্য সংখ্যা। ওকে, যেমন আমাদের পরিচিত যেগুলো লবণ, সোডিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে তুল্য সংখ্যা কিভাবে বের করব? এখানে ক্যাটায়ন এই কোনটা এখানে? সোডিয়াম। হ্যাঁ, সোডিয়াম হচ্ছে প্লাস, ক্লোরিন হচ্ছে মাইনাস। তো এর চার্জ এই যে কত? +1। হ্যাঁ, সোডিয়ামের চার্জ হচ্ছে +1। ওকে, আর এখানে এর সংখ্যা এক। সংখ্যা হচ্ছে 1, তাহলে তুল্য সংখ্যা হবে 1। ওকে, এখন সোডিয়াম কার্বনেট, এই যে এটা কিন্তু ইম্পর্টেন্ট, কারণ এইখানে কনফিউশনটা আসে। এখানে কি কনফিউশন আসে এখানে খেয়াল করো। এটা একটু ভালোভাবে শিখে রাখবা, এবং এটা বুঝলে এরপরে আরো কিছু আসবে, এটাও বুঝবা। ওকে, এখন এই যে তোমার কার্বনেটের এই যোজনী কত বলো তো? এই কার্বনেটের যোজনী -2। -2। সরি। না না, -2, ঠিক আছে। এই কার্বনেটের যোজনী হচ্ছে -2। ওকে, তাহলে এটাকে তো, এটা নিউট্রাল যৌগ। এ- তাহলে এটাকে 0 করতে হলে সোডিয়ামের তো +2 হওয়া লাগে না? এই সোডিয়ামের +2 হওয়া লাগে। ওকে, এইগুলো তো বুঝো যে কার হুম। এই যোজনী কি হবে। ওকে, তাহলে তুল্য সংখ্যা এই যে আমাদের সূত্র অনুযায়ী তাহলে কি হওয়া উচিত বলতো? চার্জ হচ্ছে 2, সোডিয়াম এখানে কয়টা? 2টা, তাহলে 4 হওয়া উচিত না? মানে নর্মাল সূত্র অনুযায়ী। হ্যাঁ। বাট এটা আসলে হবে না। এইখানে তোমার ক্যাটায়নের চার্জ এইটা বিবেচনা করতে হবে একটা ক্যাটায়নের জন্য। এখানে সোডিয়াম পরমাণু এখানে কয়টা আছে?
দুইটা। তো দুইটার জন্য চার্জ দুই হচ্ছে +2, তাহলে একটার জন্য কি হবে? +1। হ্যাঁ, +1। তাহলে এইখানে তোমার চার্জ ইনটু সংখ্যা। ওকে, আচ্ছা, চার্জ হচ্ছে তোমার একটার জন্য চার্জ 1, বাট এইখানে মোট ক্যাটায়ন আছে দুইটা। এই জায়গায় তুমি 2 দিবা ক্যাটায়নের সংখ্যায়, বাট ইন্ডিভিজুয়াল তোমার ক্যাটায়নের চার্জ কত, 1 করে না? সেইখানে চার্জের জায়গায় 1 বসবে। এটা ক্লিয়ার? এটার হুম। তুল্য সংখ্যা হবে 2। আচ্ছা, সিমিলারলি এখানে আরো একটা আছে। যেমন আমি যদি লিখি অ্যালুমিনিয়াম সালফেট, এটা সংকেত তো এটা হবে, কারণ সালফেটের 2 আর এর হচ্ছে অ্যালুমিনিয়ামের 3, এটা সংকেত তো এটা হবে। এই সংকেত তো আশা করি বুঝছো। হুম। ওকে, এখন সালফেটের যোজনী কত? -2। হ্যাঁ, তো এইখানে সালফেট আছে 3টা, তাহলে এটা হবে -6। আর এটাকে 0 বানানোর জন্য এখানে +6 দেওয়া লাগবে। তো এটার তুল্য সংখ্যা কি হবে, যে এটার চার্জ হচ্ছে 6 আর ক্যাটায়ন হচ্ছে 2টা অ্যালুমিনিয়াম, 6×2 = 12, এটা হবে তুল্য সংখ্যা? না। এটা কিন্তু হবে না। এইখানে আমাদের চার্জ চার্জ নিতে হবে একটা পরমাণুর জন্য, সো এইখানে একটার জন্য চার্জ কত হবে? 3। হ্যাঁ, যেহেতু দুইটার জন্য 6, তো একটার জন্য 3। আর এখন এখন ক্যাটায়নের সংখ্যা কয়টা? দুইটা। সো এটা হবে 6, এটা বুঝছো? হুম। এই জিনিসটা নিয়ে কিন্তু কোনো কনফিউশন রাখা যাবে না, কিন্তু এটা খুবই ইম্পর্টেন্ট। ওকে, এরপরে আরো কিছু আছে, যেমন হচ্ছে যে ক্যালসিয়াম সালফেট, অথবা এটা আছে তোমার ক্যালসিয়াম সালফেট। এর জন্য তো এমনিতে নর্মালি আমাদের যেটা হয়, সালফেটের -2, ক্যালসিয়ামের +2। সো চার্জ হচ্ছে 2, সংখ্যা হচ্ছে একটা, দুইটা। আচ্ছা, এখন এটা যে এই সূত্রটা শুধুমাত্র লবণের ক্ষেত্রে মানে প্রযোজ্য না আর কি, এটা হচ্ছে তোমার লবণ প্লাস মানে, আচ্ছা দাঁড়াও, এই সূত্রটা লবণ অথবা অক্সাইড যৌগ অথবা ক্ষারীয় যৌগ, এটা সবার জন্য এই সেম সূত্র প্রযোজ্য আর কি। তো আমি এখানে শুধু লবণ লিখছি যদিও, এই সেম এই সূত্রটা সবার জন্য এই যে প্রযোজ্য। সো এইগুলা মানে সাইড দিয়ে লিখে রাখিও, অথবা যখন নোট করবা সো লবণের পাশে অক্সাইড অথবা ক্ষারীয় যৌগ লিখে রাখিও। ওকে, এখন যদিও এগুলা 9-10-এর প্রশ্ন, সোডিয়াম কার্বনেট যে একটা লবণ এটা তো আমরা বুঝছি। এখন একটা লবণ মূলত কই থেকে আসে? অ্যাসিড, একটা ক্ষার, একটা অ্যাসিড এবং একটা ক্ষার থেকে। সোডিয়াম কার্বনেট বলতো কোন অ্যাসিড এবং কোন ক্ষার থেকে আসছে? এটা এমনিতে বলতে পারবা সংকেত দেখে যে সোডিয়াম কার্বনেট কোন অ্যাসিড এবং কোন ক্ষার থেকে আসছে? আচ্ছা, আগে সোডিয়াম কার্বনেট বাদ দাও, সোডিয়াম ক্লোরাইড কোন অ্যাসিড আর কোন ক্ষার থেকে আসছে? এইটা বুঝলে বাকিগুলো বুঝবা। বলো। এটা সোডিয়াম হচ্ছে ক্লোরাইড। HCl হুম। আর হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড। হ্যাঁ, HCl আর সোডিয়াম
হাইড্রোক্সাইড। এখন একটা কথা বলি, এটা এটা মনোযোগ দিয়ে শোনো এবং এখানে বুঝো। এখন দেখো, লবণের যেটা আমাদের ক্যাটায়ন মানে সোডিয়াম প্লাস, আর লবণের অ্যানায়ন হচ্ছে ক্লোরিন মাইনাস। ওকে, তো লবণের ক্যাটায়ন ক্ষার থেকে আসে, এটা বুঝছো তো না? এটা তো এমনিতে নর্মাল হুম। কথাই। আর লবণের যেটা অ্যানায়ন, এটা কই থেকে আসে? এটা আসে এসিড থেকে। অ্যাসিড। ওকে, এখন এখন আমি যদি, এখন লবণের ক্যাটায়ন হচ্ছে সোডিয়াম প্লাস, তো এইটা কই থেকে আসবে? ক্ষার থেকে। তো সোডিয়াম যুক্ত ক্ষার এই যে কোনটা আছে? সোডিয়াম হাইড্রোক্সাইড। হুম। আর লবণের যেটা অ্যানায়ন, এটা কই থেকে আসতেছে? এইটা আসতেছে এসিড থেকে। তো তোমার ক্লোরিন যুক্ত এসিড নেই যে কোনটা আছে? HCl না? হাইড্রোক্লোরিক। হ্যাঁ। ওকে, আচ্ছা এটা আমি আরেকটা পেজের মধ্যে লিখি। ওকে, এখন সোডিয়াম কার্বনেটের ক্ষেত্রে, আচ্ছা এটা হচ্ছে ক্যাটায়ন, এটা হচ্ছে অ্যানায়ন, তাহলে এই ক্যাটায়ন এই কই থেকে আসবে? সোডিয়াম অক্সাইড ক্ষার থেকে। হ্যাঁ, এটা আসবে ক্ষার থেকে। আর এইটা আসবে এসিড থেকে। তো কার্বনের যুক্ত এসিড কোনটা? উম, আমরা তো একটু আগে করলাম, এটা কার্বনিক যুক্ত অ্যাসিড হচ্ছে কার্বনিক অ্যাসিড H2CO3। ও হ্যাঁ। ওকে, এখন তাহলে আমাদের বিক্রিয়াটা হচ্ছে এটা, এটা তো বুঝছো আশা করি। এটা এবং এইটা, এটা হচ্ছে স্ট্রং বেস বা শক্তিশালী ক্ষার। আচ্ছা সরি, এখানে H2CO4 কেন লিখে, এখানে তো H2CO3 হবে। তো এটা হচ্ছে H2CO3। আর কার্বনিক অ্যাসিড হচ্ছে দুর্বল অ্যাসিড। ওকে, তো একটা শক্তিশালী ক্ষার আর একটা দুর্বল অ্যাসিডের বিক্রিয়ায় যে লবণটা উৎপন্ন হবে, এই লবণের প্রকৃতি কিরকম হবে বলো? ক্ষারীয়। হ্যাঁ, এটা হবে ক্ষারীয়। ওকে, এই লবণটা হবে ক্ষারীয়। তাহলে এই যে আমরা যে এইখানে যে এটা যে ক্ষারীয় যৌগের ক্ষেত্রেও যে প্রযোজ্য, এটা আশা করি এটা এটা বুঝছো যে এটা তোমার ক্ষারীয় যৌগ বা এটা তো এমনিতে লবণ। আর এইখানে তোমার অ্যালুমিনিয়াম সালফেট, এটা এই কোন কোন যৌগ থেকে আসছে এ বলো তো দেখি। অ্যালুমিনিয়াম সালফেট, অ্যালুমিনিয়াম অক্সাইড। অ্যালুমিনিয়াম অক্সাইড, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড। হ্যাঁ। আর আরেকটা আহ, হুম, আরেকটা সালফিউরিক অ্যাসিড। আরেকটা হচ্ছে সালফিউরিক অ্যাসিড। তো অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড হোক বা সোডিয়াম হাইড্রোক্সাইড হোক বা পটাশিয়াম হাইড্রোক্সাইড হোক, এগুলো কিন্তু ধাতব হাইড্রোক্সাইড। তো ধাতব হাইড্রোক্সাইড সবাই শক্তিশালী। আর সালফিউরিক অ্যাসিড তো শক্তিশালী অ্যাসিড। সো এটা শক্তিশালী অ্যাসিড এবং শক্তিশালী ক্ষারের বিক্রিয়ায় যে লবণটা পাওয়া যাবে ওইটা হচ্ছে প্রশমিত লবণ, এই পাওয়া যাবে আর কি। সো এটা এমনিতে লবণ, বাট তোমার এটা হচ্ছে প্রশমিত, এর মধ্যে কিন্তু কোনো অ্যাসিড ধর্ম বা ক্ষার ধর্ম থাকবে না, কারণ দুইটাই শক্তিশালী অ্যাসিড ক্ষার। আর সোডিয়াম কার্বনেটের মধ্যে একটা শক্তিশালী একটা দুর্বল। সো যেটা শক্তিশালী হবে লবণটার ধর্ম তার মতো হবে, এটা তো এমনিতে বোঝাই যায়। ওকে, এখন আমরা যদি এখন এই যে এই লবণের জন্য তো বুঝলাম, ক্ষারীয় যৌগের জন্য বুঝলাম, এখন এমনিতে যেগুলো অক্সাইড যৌগ আছে যেমন এই পানি, এখন এই এখন পানির জন্য চূড় সংখ্যা কি হবে?
এটা আছে তোমার, এটা টু মাইনাস, এটা টু প্লাস। তাহলে এখানে ক্যাটায়ন এই কোনটা এখানে? এখানে ক্যাটায়ন তো হাইড্রোজেন। সো এখন এখানে হুম। হাইড্রোজেনের চার্জ কত? টু। চার্জ টু? না টু না, এখানে দুইটার জন্য টু, সেই একটার জন্য হবে ও, ওয়ান। আর এই সংখ্যা কয়টা? দুইটা, তাহলে তুল্য সংখ্যা হবে দুই। ওকে। এখন তাহলে পানির তুল্য ভর কত হবে বলো তো? ওয়ান। তুল্য না। ভর হবে কত? ও, ভর হবে নয়। হ্যাঁ, তুল্য ভর হবে নয়। সো এগুলো এই যে এই তুল্য সংখ্যা এবং তুল্য ভরগুলো কিন্তু ভালোভাবে জেনে রাখা লাগবে, এবং এগুলা শেখানোর একটাই উদ্দেশ্য, এটা আছে নর্মালিটি যাতে ভালোভাবে পারো যাতে। ওকে। আচ্ছা দাঁড়াও এখানে। ওকে। এখন আমি এখন সালফিউরিক অ্যাসিডের তুল্য ভর এটা কত? 98/2 মানে 49। আর সোডিয়াম কার্বনেটের তুল্য ভর কি হবে? এই সোডিয়াম কার্বনেটের এই তুল্য সংখ্যা এই কত? আমরা তো একটু আগেই তো পড়ে আসলাম। এইটার জন্য এক নিয়ম, সালফিউরিক অ্যাসিডের জন্য এক নিয়ম, এর জন্য কিন্তু আরেক নিয়ম। সালফিউরিক অ্যাসিডের জন্য নিয়মটা কি ছিল? সালফিউরিক অ্যাসিডের জন্য তো ছিল যে হাইড্রোজেনের দান করার। হ্যাঁ, তো এটা হচ্ছে দুইটা হাইড্রোজেন ত্যাগ করতে পারবে, এর জন্য তুল্য সংখ্যা দুই। আর সোডিয়াম কার্বনেট আমরা একটু আগে যেটা শিখলাম লবণে, তো এখানে দুইটা সোডিয়ামের জন্য চার্জ হচ্ছে +2, তো একটার জন্য +1। আর সোডিয়ামের সংখ্যা হচ্ছে দুইটা, তো 1 × 2 মানে 2। তো এর তুল্য সংখ্যা হচ্ছে 2। সো আমরা এটাকে লিখতে পারবো 53 গ্রাম, এইটা না? ওকে। সো এখন এইগুলাকে ইকুইভ্যালেন্ট আকারে আর কি লেখা যায় যে, আচ্ছা এখন তুমি যদি এখানে আরো একটা যৌগ নিয়ে আসতে চাও, যেমন HCl, এর তো তুল্য ভর তো ওইটাই, কারণ এর এর তুল্য সংখ্যা আছে 136.5। ওকে। এখন তুমি যদি আরো কিছু লিখতে চাও, যেমন পানি, এর এই তুল্য ভর কি হবে? নয়। এটা তো 9, তাহলে এটা সমান হবে 9 গ্রাম পানি। এটা বুঝছো? এটা আছে যে হ্যাঁ। মানে সবগুলার এই মানে তুল্য ভর বের করে এগুলাকে, এটা সমান চিহ্ন না কিন্তু, এটা হচ্ছে তোমার ইকুইভ্যালেন্ট আর কি। তো এটাকে এইভাবে লেখা যায় আর কি। সো এটা এমনিতে মাথায় রাখবে। ওকে। আর মোলারিটি থেকে নর্মালিটি কিভাবে লেখে এটা তো দেখাইছিলাম। ওকে। হুম। এটা আছে তোমার ইকুই ভ্যালেন্ট চিহ্ন। সো এটা আছে ইকুইভ্যালেন্ট
বা এটাকে বাংলাতে বললে এটা সমতুল্য বলা যায়। সমতুল্য। ওকে, আবার যদি তুমি এখানে আর একটা লেখো ক্যালসিয়াম কার্বনেট। আচ্ছা, ক্যালসিয়াম কার্বনেটের কত? 40, 12, 48, হ্যাঁ, তার মানে 100। আর এটার এই তুল্য সংখ্যা কত হবে বলো তো, ক্যালসিয়াম কার্বনেটের? এটা হবে 2। হ্যাঁ, এটা হবে 2। সো এটা 50। তো আমি যদি এটাকেও মানে সমতুল্য আকারে লিখি তাহলে এটা হবে 50 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট। সো আশা করি এই জিনিসটা এখন বুঝছো যে ইকুইভ্যালেন্ট আকারে এইভাবে লেখা যায়। ওকে, বা সমতুল্য আর কি, এরা একটা আরেকটার। ওকে, আচ্ছা ধরো 1 মিনিট। আচ্ছা, এরপরে আরো কিছু ম্যাথ তো এখানে ছিল। এই যে দেখো, এটা এটা হচ্ছে যে তোমার দিনাজপুর বোর্ড 19 সালে আসছে, 28 নাম্বার। এইখানে এম ও ইজ দেওয়া। সো এম নামে তো ওই মানে কোনো পরমাণু তো নাই মেবি পর্যায় সারণীতে। সো এম এর পারমাণবিক ভর দেওয়া 39, তার মানে এটা বোঝা যাচ্ছে এটা হচ্ছে পটাশিয়াম। ওকে, তাহলে যোগ্যটা হচ্ছে এখানে পটাশিয়াম হাইড্রোক্সাইড, এইটার টোটাল ভর কত? 39, 16, 41 আর 16 মিলে 56। ওকে, সো এখানে এম দেওয়া, এখানে টোটাল এম, সো পিপিএম বের করতে বলছে। সো এখানে তোমার কি কি দেওয়া আছে? এম দেওয়া আছে, ডাব্লিউ দেওয়া আছে, এটা কত মোলারিটি দেওয়া আছে। আচ্ছা, এখন তো এখানে এম ডাব্লিউ তো লাগতেছে না তোমার, যেহেতু ডিরেক্ট এখানে মোলারিটি দিয়ে দেওয়া। এস কত? 0.04 মোলার। সো এটার জন্য কি লাগবে? 0.04 ইন্টু 56 ইন্টু 1000, এটা হচ্ছে 2240 ppm। ওকে, সো এটাকে পাওয়ারে লিখলে মানে অ্যান্সার যেভাবে দিছে এটা। এটা দিনাজপুর বোর্ড 19 সালে আসছে, মানে এটা গ নম্বরের প্রশ্ন। সো এই 2 লাইন করলেই 3 মার্ক। সো এগুলো ভালোভাবে শিখে যাবা। এরপরে এই যে পিপিএম কত, এটা আছে ঢাকা বোর্ড 21 সালে। তারপর এটা এই 15 সালে, 16 সালে, 16 সালে, 16 সালে, 19 সালে, 19, 17, 16। তারপর এটা খুলনা বিশ্ববিদ্যালয় 17, 18। সো পিপিএম থেকে ম্যাথ মিস হবে না, ম্যাথ একটা অবশ্যই আসবে কনফার্ম একদম। সো পিপিএম থেকে সৃজনশীলে তো আসবেই, এবং এমসিকিউ তো আসবে। সো এগুলা ভালোভাবে করে রাখিও। পিপিএম পিপিবি নিয়ে আর কোনো সমস্যা আছে? না। ওকে, তো এটা কিন্তু অবশ্যই ভালোভাবে শিখে রাখতে হবে। এটা আছে তোমার পিপিএম, মানে পিপিবি এই চ্যাপ্টারের মানে সৃজনশীলের একদম কনফার্ম একটা টপিক বলা যায় আর কি, কারণ এখান থেকে মিস হয় না নর্মাল। তুমি বোর্ড প্রশ্নগুলা দেখতে যে বলছিলাম, এগুলা দেখলেই বুঝবা যে পিপিএম পিপিবি থেকে এই তোমার প্রায় সব বোর্ডেই একটা প্রশ্ন আসে গ নম্বরে। সো এখানে 3 মার্ক অলমোস্ট কনফার্ম। সো শুধু যে পিপিএম এই পিপিবি পড়লে হচ্ছে তা না। আমি একটু আগে তো লিখে দিছিলাম না এই সবগুলো এককের, এই যে এই এখানে যতগুলো লেখা আছে একটা থেকে আরেকটাতে নিয়ে যাওয়া সবগুলো শিখতে হবে, কারণ এখান থেকে যে কোনো একটাই আসতে পারে কিন্তু। তো এখান থেকে সবগুলো শিখতে হবে। আচ্ছা, এখানে আরো ছিল নাকি হোমওয়ার্ক?
হ্যাঁ, এখানে তো আরো আছে। ওকে, এখানে 10% ডাব্লিউ/ভি দেওয়া। আর তুমি সেখান থেকে মোলারিটিতে নিয়ে যাবা, তারপর পিপিএম। এটা হচ্ছে চট্টগ্রাম বোর্ড 21-এ, সহজ এগুলা। তারপর এখানে তো মোলারিটি দেওয়া আছে, পিপিএম, সবকিছু দেওয়া আছে, মোলারিটি, শতকরা একক, মোলার ঘনমাত্রা। আচ্ছা, এইটা আমরা এখন পর্যন্ত এই করি নাই, এটা পারবা না, এটা তো সহজ। এখন এই যে মোলারিটি থেকে শতকরা মাত্রা নিয়ে যাইতে পারবা না। আচ্ছা, এই 36 নাম্বারটা আমরা যদি সলভ করি। ওকে, এখন 36 নাম্বারে এখানে কি দেওয়া আছে? ওকে, দেখো 36 নাম্বারে এই যে ঘনমাত্রা দেওয়া 0.2 মোলার, বা 0.2 মোল পার লিটার, বা 1 লিটার, এটিকে লিখতে পারো। তো এখন যে শতকরা মাত্রা নিয়ে যেতে বলছে, এখন এটাকে কোন এককে নিয়ে যাওয়া লাগবে? এই ম্যাথটা একটু আগে তো করছিলাম। পার মিলিলিটার। হুম, আবার বলো। গ্রাম আর মিলিলিটারে। হ্যাঁ, এটা হচ্ছে গ্রাম পার মিলিলিটারে নিয়ে যেতে হবে। বাট এখানে মিলিলিটার এই তোমার কত পরিমাণে এই থাকবে নিচে, কত মিলিলিটার রাখা লাগে? 100। হ্যাঁ, 100। ওকে, তো এখন এইটা মোল এককে আছে তো, মোল থেকে এটাকে গ্রামে নিয়ে যাওয়ার জন্য কি করা লাগে? 1000 দ্বারা ভাগ। হয় নাই? মোল থেকে গ্রামে নিয়ে যাওয়ার হয়েছে। জন্য। না, 1000 গুণন। গুণ এইখানে তোমার এই এক না, হাজারের সরি হিসাব সরি, কেন না বলিছে আসতেছে? বলি, না বলিস, এটা আছে ঘরের দ্বারা ভাগ করা হয়। আণবিক ভর দ্বারা ভাগ? আচ্ছা, একটা জিনিস এই বুঝতেছো না, এগুলা হচ্ছে যে মোল থেকে গ্রাম এবং গ্রাম থেকে মোল। এখন তোমার আহ এখন আমি যদি বলি যে 1 মোল সালফিউরিক অ্যাসিড, বা 1 মোল পানি আছে, 1 মোল এই পানি সমান এই কত গ্রাম এখানে আছে? 18। হ্যাঁ, 18 গ্রাম পানি। তো এখন আমি এই যে মোল থেকে গ্রামে এটা কি নিয়ে গেলাম, মোল থেকে গ্রামে। এখন এইগুলা তো মানে লিখে দেওয়া যায় আর কি, মোল থেকে গ্রামে নিয়ে যাওয়ার জন্য এটা করতে হবে, গ্রাম থেকে মোলে নিয়ে যাওয়ার জন্য এটা করতে হবে, তারপর গ্রাম থেকে মিলিগ্রামে নিয়ে যাওয়ার জন্য এত দ্বারা গুণ করতে হবে। এখন এইগুলা তো লিখে লিখে পড়ানোর বয়স তো নাই এখন, এগুলো তোমার এমনিতে মাথায় রাখতে হবে। তুমি মোল থাকলে গ্রামে নিয়ে যাবা আণবিক ভর দ্বারা গুণ করে, আর গ্রাম থেকে এই তোমার মোলে আনতে হলে কি করা লাগবে? আণবিক ভর দ্বারা ভাগ। সো এখন এগুলো তো এ- বারবার বলার জিনিস না, তো এগুলো তোমার ম্যাথ প্র্যাকটিস তুমি যত করবে, তোমার মাথায় এগুলো এমনিতেই চলে আসবে। তো এখানে মোল থেকে গ্রামে নিয়ে যাওয়ার জন্য এখানে কি করছে, এখানে আণবিক ভর দ্বারা গুণ না। আনবে। হুম। এগুলা ভালোভাবে প্র্যাকটিস করবা, কারণ এখন এক জিনিস বারবার মানে মানে বলা লাগলে কিন্তু মানে পড়ার ফ্লো নষ্ট হয় আর কি। সো এগুলা মানে শিখে রাখবা আর কি ভালোভাবে, যাতে মানে এমন ভাবে শিখে রাখবা যাতে এক ক্লাসের কোনো পড়া পরবর্তী ক্লাসে প্রশ্নগুলো যাতে না আটকাও, এইভাবে রিভিশন দিয়ে রাখবা আর কি। ওকে, তো এইটা হচ্ছে তোমার সালফিউরিক অ্যাসিডের জন্য 98।
গুণ করলে গ্রামে আসবে। আর এখন আমাদের টার্গেট হচ্ছে গ্রাম পার মিলিলিটারে নিয়ে যাওয়া, সো 1000, এটা আমরা লিখবো 1000 মিলিলিটার। বাট নিচে তো 1000 রাখা যাবে না, নিচে রাখতে হবে কত, 100 না? হুম। ওকে, এখন এইখানে উপরে 0.2 × 9.8, আবার নিচে 10 দ্বারা ভাগ, তাহলে তোমার এইখানে থাকে 1.96 গ্রাম, আর নিচে থাকে 100 মিলিলিটার। এখন এটাকে পার্সেন্টেজ আকারে লিখলে কত লিখবো? 1.96%। হ্যাঁ, এটা হচ্ছে 1.96%, এবং আমাদের অ্যান্সার হচ্ছে W/V তে। ওকে, সো এইগুলা অবশ্যই প্র্যাকটিস করা লাগবে, নাহলে পারবা না কিন্তু। আর এইখানে এই যে পিপিএম দেওয়া আছে, পিপিএম থেকে মোলারিটি। আর এইখানে জাস্ট এই যে তোমার ডাব্লু বের করতে বলছে, সব ভি দেওয়া, এইচ দেওয়া, এই ক্যাপিটাল এম দেওয়া, জাস্ট এখান থেকে ডাব্লু বের করবা। এগুলো সহজ। সবগুলা ম্যাথ প্র্যাকটিস করবে, এগুলো আছে এখানে যতগুলো হোমওয়ার্ক দেয়া আছে এই পেজ, এই যেগুলা সহ। ওকে, এখন এইখানে খেয়াল করো আরেকটা টপিক। এটা হচ্ছে দ্রবণের ঘনমাত্রা লঘুকরণ। এখন একটা হচ্ছে লঘু দ্রবণ এবং গাঢ় দ্রবণ, এখানে দুইটা টার্ম আছে, একটা আছে গাঢ় দ্রবণ এবং লঘু দ্রবণ। এবং এখন গাঢ় দ্রবণ দ্বারা কি বোঝায়? এখন এইখানে এই যে, এখন ধরো যে এখানে এই পর্যন্ত পানি আছে, এখানেও সেম পরিমাণে এই পানি আছে। আচ্ছা, এখন আমি যেটা এখানে মিশাবো বাইরে থেকে, ধরো যে লবণ, আর এইখানেও লবণ দিলাম, এবং এইখানে 100 মিলিলিটার করে পানি আছে। এখন এইখানে যে লবণগুলা আমি দিলাম, এখন এইখানে লবণ দিলাম 50 গ্রাম, আর এইখানে লবণ দিলাম 10 গ্রাম। সো এমনিতে কোন দ্রবণের ঘনমাত্রা বেশি হবে? 50 গ্রাম যেটা। হ্যাঁ, এটা যেটা 50 গ্রাম, মানে এর ঘনমাত্রা হচ্ছে বেশি, এর ঘনমাত্রা হবে কম। সো এখন এই যে তোমার ধরো যে এইখানে এই পর্যন্ত এই পানি ছিল, আর এইখানে তোমার 50 গ্রাম যে লবণ ছিল। ওকে, এখন এটা 50 গ্রাম লবণ ছিল। এখন এটা হচ্ছে তোমার গাঢ় দ্রবণ। এখন আমি এটাকে লঘু দ্রবণ কিভাবে বানাইতে পারবো? মানে এটার তোমার ঘনমাত্রা হ্রাস করার, এই জন্য এইখানে কি করা লাগবে? এইখানে মানে তুমি যদি লবণের এই লবণের পরিমাণ যদি চেঞ্জ না করো, না করে যদি তুমি বাইরে থেকে আরো যদি দ্রাবক যদি অ্যাড করো, এখন এখন দ্রাবক হচ্ছে এখানে পানি,
তো এখন বাইরে থেকে যদি তুমি দ্রাবক অ্যাড করো, তাহলে এটা তো লঘু দ্রবণ হয়ে যাবে, মানে এর ঘনমাত্রা কমে যাবে পূর্বের মানে তুলনায়। মানে এমনিতে যদি নর্মাল ভাষায় যদি এই বলি, তোমার 50 গ্রাম লবণ এবং 100 মিলিলিটার পানি থাকা অবস্থায় এই দ্রবণটা যতটুকু ঘন ছিল, আরো পানি অ্যাড করার পরে কি ওইটা সেম পরিমাণে ঘন কি থাকবে? এই দ্রবণটা তো পাতলা হয়ে যাবে। হ্যাঁ। হুম। তো ওই দ্রবণটাকে বলা হচ্ছে লঘু দ্রবণ। এখন আমি যদি এখানে এই দ্রাবক যুক্ত করি, তাহলে দেখা যাবে যে আগে এর এই ঘনমাত্রা যদি থাকে 0.5 মোলার, এখন বাইরে থেকে পানি অ্যাড করার জন্য এই দ্রবণটা পাতলা হয়ে গেছে, এবং তখন এর তোমার ঘনমাত্রা হয়ে গেল 0.2 মোলার। ওকে, এটা তো এই বুঝছো যে একটা একটা দ্রবণ কিভাবে তোমার গাঢ় দ্রবণ থেকে এই লঘু দ্রবণে নিয়ে আসা যায়। ওকে, এখন এর একটা সূত্র আছে। আচ্ছা, তাহলে এইখানে হচ্ছে যে আহ, এই যে দ্রবণের যে আয়তন, এখন যখন দ্রবণের আয়তন যখন কম ছিল, তখন এই ঘনমাত্রা বেশি ছিল না, মানে যখন পানির পরিমাণ কম ছিল আর কি, তখন ঘনমাত্রা ছিল বেশি। আর যখন বাইরে থেকে এক্সট্রা পানি অ্যাড করলাম, তখন ঘনমাত্রা কমে গেছে, বা দ্রবণটা হালকা বা পাতলা হয়ে গেছে। তাহলে ঘনমাত্রার সাথে দ্রবণের আয়তনের সম্পর্ক কিরকম হচ্ছে বলো তো? ব্যস্তানুপাতিক। হ্যাঁ, ব্যস্তানুপাত। তাহলে দ্রবণের ঘনমাত্রা ব্যস্তানুপাতিক ধরো, ব্যস্তানুপাতিক মানে 1/, এটা হচ্ছে দ্রবণের আয়তন। ওকে, তাহলে এই যে ঘনমাত্রা তো এস, আর এটা হচ্ছে ভি। ওকে, এখন এইটা আমাদের কোন সূত্রের সাথে যায় বলো তো? এই রসায়নের, আমরা মানে পরিবেশ রসায়নের কোন সূত্রের মতো এটা, যে একটার সাথে আরেকটা ব্যস্তানুপাতিক সম্পর্ক? এটা কোন সূত্র ছিল? চার্লসের সূত্র। না, না। ও হ্যাঁ, সরি, এটা চার্লসের সূত্র না, না, চার্লসের সূত্র না। এটা তো ছিল, এটা বয়েলের সূত্র। হ্যাঁ, এটা হচ্ছে বয়লের সূত্র। তো বয়লের সূত্রের এমনিতে তোমার মানে তোমার গাণিতিক সমীকরণটা কিরকম ছিল? গাণিতিক সমীকরণ P1 V1 is equal to P2 V2। হ্যাঁ, এখন তাহলে সেম ভাবে এটাকে লেখা যায় না? এটা কি হবে? এটা হবে S1 V1 ইজ ইকুয়াল টু S2 V2। এটা বুঝছো? ওকে, এখন এই সমীকরণগুলো এখান থেকে কিভাবে আসে? এগুলো হচ্ছে তো পরিবেশ রসায়নে তো দেখানো হয়েছিল। যদি এখানে এটা দেখাই, তাহলে সমানুপাতিক চিহ্ন উঠাই দিয়ে একটা ধ্রুবক চলে আসবে, S × V ধ্রুবক, মানে এস এবং ভি এর গুণফল সবসময় ধ্রুবক, এবং সেইখান থেকে এই সমীকরণটা লেখা যায় যে এস এবং ভি এর গুণফল সবসময় সমান হবে। ওকে, এই সূত্রটা লিখে নাও, এর ম্যাথ এখনই করবো আমরা। আচ্ছা, দাঁড়াও।